মোটর বাইকের এক ধরনের কর্কশ শব্দ শুনতে শুনতে রিহান জ্ঞান ফিরে পেল। তার শরীরে অসহ্য যন্ত্রণা, প্রচণ্ড ঝাঁকুনি এবং মুখের ওপর বাতাসের ঝাপটা। তাকে নিশ্চয়ই মোটর বাইকের পিছনে বসিয়ে একটা স্ট্যান্ডের সাথে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে। রিহান চোখ খুলে তাকানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। নিশ্চয়ই কালো কাপড় দিয়ে চোখ বেঁধে রাখা হয়েছে। মরুভূমির শীতল বাতাসে তার শরীর অবশ হয়ে আসতে চায়। তার ভেতরের যন্ত্রণায় শরীরের ভেতর কেঁপে কেঁপে ওঠে। মনে হচ্ছে মাথাটা ছিঁড়ে পড়ে যাবে। হাত দুটো পেছনে শক্ত করে বাঁধা, রক্ত চলাচল বন্ধ হয়ে হাত দুটোতে কোনো অনুভূতি নেই বলে মনে হচ্ছে। রিহান কানে শুনতে পেল আশেপাশের একাধিক মোটর বাইকের শব্দ। একসাথে বেশ কয়েকজন তাকে নিয়ে যাচ্ছে। কোথায় কে জানে। রিহান দুটো হাত নাড়িয়ে বাঁধনটা একটু ঢিলে করার চেষ্টা করলো। কোনো লাভ হলো না, কিন্তু হঠাৎ করে রক্ত সঞ্চালনের একটা চিনচিনে ব্যথা অনুভব করলো। রিহানের সমস্ত শরীর অবসন্ন হয়ে আছে। প্রচণ্ড যন্ত্রণায় আবার সে চেতনা হারিয়ে ফেলছিল, কিন্তু তার ভেতরেও অনেক কষ্টে সে নিজেকে জাগিয়ে রাখল। তাকে কারা কোথায় নিয়ে যাচ্ছে সে জানে না, কিন্তু অনুমান করতে পারে নিশ্চয়ই তাকে হত্যা করার জন্য নিয়ে যাচ্ছে। কোনোভাবে হাতের বাঁধন খুলতে পারলে তবুও সে বাঁচার একটা শেষ চেষ্টা করতে পারবে। রিহান আবার চেষ্টা করে দেখল। বাঁধনটা খুলতে পারল না, কিন্তু মনে হয় একটু ঢিলে হলো। রিহান নিঃশ্বাস বন্ধ করে চেষ্টা করতে থাকে। বাঁধনটা না খুলেও সে যদি কোনোভাবে একটা হাত বের করে আনতে পারে, তাহলেও সে একবার বাঁচার চেষ্টা করে দেখতে পারে। প্রচণ্ড যন্ত্রণা সহ্য করে সে বাম হাতটাকে টেনে বের করে আনার চেষ্টা করে। হাত কেটে রক্তাক্ত হয়ে যায়, তবু সে হাল ছাড়ে না। এক সময় মনে হতে থাকে সে বুঝি কখনোই পারবে না, তবুও সে দাঁতে দাঁত চেপে রইল। যখন মনে হলো আর কিছুতেই পারবে না, তখন হঠাৎ করে বাম হাতটা খুলে এলো। সাথে সাথে হাতের তীব্র যন্ত্রণাটা ম্যাজিকের মতো কমে যায়। অন্ধকারে হাত ঘষে ঘষে রিহান হাতের মাঝে রক্ত সঞ্চালন করতে থাকে। রিহান শুনতে পেল যারা মোটর বাইক চালাচ্ছে তারা নিজেদের মাঝে কথা বলছে। মোটর বাইকের প্রচণ্ড শব্দে কথা স্পষ্ট বোঝা গেল না। রিহানের মনে হলো তারা কোথাও থামার কথা বলছে। দেখা গেল সত্যিই তাই। তার মোটর বাইকটা খানিকটা ঘুরে বেশ হঠাৎ করেই থেমে গেল। রিহান বাঁধা অবস্থায় অচেতন হয়ে থাকার ভান করে। বুঝতে পারে তার দুই পাশে আরও দুটি মোটর বাইক থেমেছে এবং সেখান থেকে মানুষগুলো নেমে এসেছে। একজন বলল, জ্ঞান হয়েছে নাকি? রিহান গলার স্বরটি চিনতে পারল না। সে দুই হাত একসাথে করে অচেতন হওয়ার ভান করে রইল। ভালো করে লক্ষ্য না করলে কেউ সহজে বুঝতে পারবে না তার হাতগুলো খোলা। রিহান অনুভব করল একজন মানুষ সাবধানে তাকে স্পর্শ করে মৃদু একটা ঝাঁকুনি দিয়ে বলল, না, এখনও অজ্ঞান হয়ে আছে। জ্ঞান আর ফিরবে না, জানতেই পারবে না কি হয়েছে। কথাটা খুব ভালো একটা রসিকতা। এরকম ভঙ্গি করে মানুষটা উচ্চস্বরে হেসে উঠল, কিন্তু অন্য কেউ তার হাসিতে যোগ দিল না। ছেলেটাকে খুলে এই খাদের কাছে নিয়ে এসো, গুলি করে নিচে ফেলে দেব। ঠিক আছে। রিহান অনুভব করল দুজনে মিলে তার শরীরের বাঁধন খুলে ফেলেছে। উত্তেজনায় তার বুক ধকধক করতে থাকে। যদি দেখে ফেলে তার হাতের বাঁধন খুলে ফেলেছে, তাহলেই সর্বনাশ হয়ে যাবে। কিন্তু মানুষগুলো সেটা বুঝতে পারল না। কালো কাপড় দিয়ে চোখ বাঁধা, তাই সে কিছু দেখতে পাচ্ছে না। হয়তো এখানে অন্ধকার। রিহান টের পেল তাকে ধরাধরি করে মানুষগুলো খাদের কাছে নিয়ে এসেছে। সে তার শরীর শক্ত করে রাখে, ঠিক বুঝতে পারছে না কি করবে। হঠাৎ করে লাফিয়ে উঠে ছুটে পালানোর চেষ্টা করবে, নাকি কাউকে জাপটে ধরে তার অস্ত্রটা কেড়ে নেবার চেষ্টা করবে। রিহান শুনল একজন বলল, কে গুলি করবে? ভারী গলায় একজন বলল, আমি করব না, আমি খুনোখুনির মধ্যে নেই। অন্য আরেকজন বলল, খুনোখুনি করতে কি আমাদের ভালো লাগে নাকি? করতে হয় বলে করি। মনে আছে সেবার কি হলো তানিয়াকে নিয়ে? রিহানের বুক ধকধক করতে থাকে। তানিয়া নামের একটি মেয়ে হারিয়ে গিয়েছিল বছর দুয়েক আগে। তাকেও মেরে ফেলেছিল এরা, ঈশ্বর ক্লডের আদেশে। কি করেছিল তানিয়া? আমি বলি কি কি লটারি করে বের করি কে গুলি করবে। এই কাজের জন্য লটারি করতে হবে? এই দেখো, আমি গুলি করি। রিহান লাফিয়ে উঠতে যাচ্ছিল, শেষ মুহূর্তে শুনতে পেল, আহা, এত তাড়া কিসের? করা যাক লটারি, মজা হবে খানিকটা। শেষ রাতে একটু মজা হোক না। কিভাবে লটারি করবে? এই যে পাথরটা কোন হাতে আছে সেটা বলতে হবে। যে হারবে সে গুলি করবে। কি বলো? ঠিক আছে। রিহান শুনতে পায় মানুষগুলো কথা বলতে বলতে একটু দূরে সরে গিয়ে লটারি করতে থাকে। এটাই তার সুযোগ, শেষ সুযোগ।
রিহান নিঃশব্দে হাত দিয়ে চোখের বাঁধা কাপড়টা খুলে তাকালো। এতক্ষণ চোখ বাঁধা ছিল বলেই কিনা কে জানে, আবছা অন্ধকারে সে বেশ স্পষ্ট দেখতে পেল তিনটা মোটর বাইক পাশাপাশি দাঁড় করানো, দুটোর ইঞ্জিন বন্ধ করানো, তৃতীয়টি ধুকধুক করে চলছে। তার হেডলাইট জ্বালিয়ে খানিকটা আলোর ব্যবস্থা করা আছে। রিহান মনে মনে হিসাব করে, সে যদি হঠাৎ করে মোটর বাইকটার উপর উঠে বসতে পারে তাহলে পালানোর একটা সুযোগ আছে। মানুষগুলোর ব্যাপারটা বুঝতে বুঝতে একটু সময় লাগবে, তার মাঝে সে অনেক দূর সরে যেতে পারবে। তখন সবাই মিলে তাকে গুলি করার চেষ্টা করবে, পিছু পিছু ধাওয়া করবে, কিন্তু মনে হয় তার মাঝেও তার পালিয়ে যাবার একটা ভালো সম্ভাবনা আছে। রিহান বুক ভরে একটা নিঃশ্বাস নেয়। হঠাৎ করে সে তার সারা শরীরে এক ধরনের উত্তেজনা অনুভব করে। চোখের কোণা দিয়ে সে মানুষ তিনজনকে দেখে, তারপর সাবধানে উঠে গুড়ি মেরে মোটর বাইকটার দিকে এগুতে থাকে। আবছা অন্ধকার থাকায় মানুষগুলো প্রথমে 2-1 সেকেন্ড তাকে দেখতে পায়নি। হঠাৎ করে একজন তাকে দেখে চিৎকার করে উঠল। রিহান তখন লাফিয়ে উঠে ছুটে মোটর বাইকটার উপরে বসে এক্সেলেটরে চাপ দিয়ে সোজা মানুষগুলোর দিকে ছুটে যায়। মানুষগুলো নিজেদের বাঁচানোর জন্য লাফিয়ে সরে গেল এবং রিহান পোড়া টায়ারের গন্ধ ছুটিয়ে তাদের ভেতর দিয়ে গুলির মতো বের হয়ে গেল। মরুভূমির বিস্তৃত পাথরের সমতলের উপর দিয়ে সে ছুটে যেতে থাকে। মরুভূমির শীতল বাতাসে তার চুল উঠতে থাকে। বাতাস চোখে মুখে কেটে কেটে বসতে শুরু করে। কয়েক সেকেন্ডের ভেতরেই সে গুলির শব্দ শুনতে পেল। তার কানের কাছ দিয়ে শীষের মতো করে বুলেট ছুটে যেতেই সে তার মোটর বাইকের হেডলাইট বন্ধ করে দিল। অন্ধকার অপরিচিত মরুপ্রান্তর, যে কোনো মুহূর্তে একটা বড় পাথরে ধাক্কা খেয়ে সে ছিটকে গিয়ে পড়তে পারে, কিন্তু রিহান এই মুহূর্তে সেটি তার মাথা থেকে জোর করে সরিয়ে রাখল। রিহান মাথা ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখল অন্য দুটি মোটর বাইক তাকে ধরার জন্য ছুটে আসছে। ধরে না ফেললেও গুলির আওতায় পেয়ে যাবে কিছুক্ষণের মাঝে। তখন কি হবে? মোটর বাইকটাকে এলোমেলোভাবে ছুটিয়ে নিতে নিতে হঠাৎ করে রিহান হতবুদ্ধি হয়ে যায়। বিশাল একটা খাদের দিকে সে ছুটে যাচ্ছে। কি করছে চিন্তা না করেই সে চলন্ত মোটর বাইক থেকে লাফিয়ে পড়ল। প্রায় সাথে সাথে মোটর বাইকটা উড়ে গিয়ে খাদের মাঝে পড়ে এবং কয়েক সেকেন্ড পরে একটা প্রচণ্ড বিস্ফোরণের সাথে সাথে আগুনের হলকা উপরে উঠে আসে। রিহান প্রচণ্ড যন্ত্রণায় দাঁতে দাঁত চেপে কোনোভাবেই নিজেকে অচেতন হওয়া থেকে রক্ষা করল। কোনোভাবেই এখন তাকে অজ্ঞান হয়ে গেলে চলবে না। মানুষগুলো কয়েক মিনিটের মাঝে এখানে চলে আসবে, তার মাঝে তাকে এখান থেকে সরে যেতে হবে যেভাবে হোক। রিহান মাটিতে ঘষে ঘষে প্রায় সরীসৃপের মতো নিজেকে সরিয়ে নিতে থাকে। বড় বড় কিছু পাথর আছে কয়েক মিটার দূরে, তার পেছনে চলে যেতে পারলে সে নিজেকে লুকিয়ে নিতে পারবে। শরীরের কোনো হাড় ভেঙেছে কিনা সে জানে না। কপালের এক পাশ থেকে রক্ত চুঁইয়ে পড়ে বাম চোখটা বন্ধ হয়ে আসছে। চোখের সামনে একটা কালো পর্দা নেমে আসতে চাইছে বারবার। অনেক কষ্টে রিহান নিজেকে জাগিয়ে রেখে নিজেকে টেনে নিতে থাকে। অমানুষিক একটা পরিশ্রম করে সে শেষ পর্যন্ত নিজেকে একটা পাথরের আড়ালে লুকিয়ে ফেলে বড় বড় নিঃশ্বাস নিতে লাগলো। কিছুক্ষণের মাঝেই খুব কাছাকাছি দুটো মোটর বাইক এসে থামল। মানুষগুলো অস্ত্র হাতে নেমে আসে। খাদের পাশে দাঁড়িয়ে তারা বিধ্বস্ত জ্বলন্ত মোটর বাইকটা দেখার চেষ্টা করতে থাকে। একজন মাথা উঁচিয়ে জিজ্ঞেস করলো, দেখা যাচ্ছে? অন্যজন উত্তর করলো, কি দেখতে চাও? ছেলেটাকে? কত গভীর খাদ দেখেছ? এখান থেকে দেখবে কেমন করে? প্রথম মানুষটা চিন্তিত মুখে বলল, তাহলে ঈশ্বর ক্লডকে কি বলবো? যেটা সত্যি সেটাই বলবো। সেটা কি? ছেলেটা বেঁচে আছে না মরে গেছে? এখান থেকে পড়লে কেউ বেঁচে থাকতে পারে? কিন্তু কিন্তু কি? আমরা তো কখনোই নিশ্চিত হতে পারবো না। আমরা না পারলেও ঈশ্বর ক্লড নিশ্চিত হবেন। ঈশ্বর ক্লড সব জানেন। তা ঠিক। মোটা গলার মানুষটা হেঁটে খাদের খুব কাছাকাছি গিয়ে বলল, যদি ছেলেটা বেঁচেও থাকে এই মরুভূমিতে একা একা 24 ঘন্টার বেশি বেঁচে থাকতে পারবে না। তা ঠিক। তোমার লটারির বুদ্ধি না শুনে তখনই যদি কানের নিচে একটা গুলি করে দিতাম তাহলে একটা মোটর বাইক নষ্ট হতো না। ছেলেটার কত বড় সাহস দেখেছ? প্রভু ক্লড মৃত্যুদণ্ড দিয়েছেন, তারপরেও বেঁচে থাকার চেষ্টা করছে। লাভ হলো কিছু? একটা মোটর বাইক নষ্ট হলো। চলো যাই। খাদে নেমে কি দেখতে চাও? দেখতে চাইলে দিনের বেলা আসতে হবে, এখন অন্ধকারে নামা যাবে না। তা ঠিক। মানুষগুলো নিচু গলায় কথা বলতে বলতে ফিরে যেতে থাকে। কিছুক্ষণের মাঝেই রিহান মোটর বাইক দুটোর ইঞ্জিনের গর্জন শুনতে পেল। ফাঁকা মরুভূমিতে দীর্ঘ সময় সেই শব্দ শুনতে পায়। বহুদূর থেকে সেই শব্দ তার কাছে ভেসে আসছে। মানুষগুলো চলে যাবার পর রিহান নিজেকে পরীক্ষা করে দেখল। শরীরের কোনো হাড় ভাঙেনি। কিছু কিছু জায়গা থেতলে গেছে, চটচটে রক্তে মাখামাখি হয়ে আছে।
খানিকক্ষণ উপর হয়ে শুয়ে থেকে রিহান বড় বড় নিঃশ্বাস নিল। তারপর উঠে বসল। এই এলাকা থেকে তাকে সরে যেতে হবে, যত দূর সম্ভব। নক্ষত্রের আলোতে রিহান উত্তর দিকে হেঁটে যেতে শুরু করে। একটু পরপর তার মাথায় একটা অশুভ চিন্তা এসে ভর করতে থাকে। এই নির্জন নির্বান্ধব মরুভূমিতে সে কতক্ষণ বেঁচে থাকতে পারবে? রিহান জোর করে চিন্তাটা তার মাথা থেকে সরিয়ে রাখে। সূর্যের আলো প্রখর না হওয়া পর্যন্ত সে হেঁটে গেল। প্রচণ্ড তৃষ্ণায় তার ভেতরটুকু পর্যন্ত শুকিয়ে গেছে। একটু পরপর ক্লান্তিতে তার সমস্ত শরীর ভেঙে পড়তে চাইছে, কিন্তু তবুও সে থামল না। যখন আর হাঁটতে পারছিল না, তখন থেমে সে বড় একটা পাথরের উপর উঠে চারিদিকে দেখার চেষ্টা করে। দূরে কোথাও কোনো পরিত্যক্ত আবাসভূমি, গুদামঘর, ধসে যাওয়া ফ্যাক্টরি বা অন্য কিছু আছে কিনা খুঁজে দেখে। সূর্যের প্রখর আলোতে চারিদিক ধিকি ধিকি করে জ্বলছে। বহুদূরে পশ্চিমে কিছু ধসে যাওয়া বাড়িঘর আছে বলে মনে হলো। সেগুলো পাথরের স্তূপ হতে পারে, এত দূর থেকে কিছু বোঝার উপায় নেই। রিহান চারিদিকে তাকিয়ে গাছপালা খোঁজার চেষ্টা করতে থাকে, কিন্তু কোথাও সবুজের কোনো চিহ্ন নেই। রিহান একটা বড় নিঃশ্বাস ফেলে পাথর থেকে নেমে আসে। কোনো একটা বড় পাথরের ছায়ায় সে এখন বিশ্রাম নেবে। সূর্য ঢলে গিয়ে অন্ধকার হওয়ার পর সে পশ্চিম দিকে হেঁটে যাবে। প্রচণ্ড তৃষ্ণা এবং ক্ষুধায় কাতর হয়ে সে পাথরের ছায়ায় ঘুমানোর চেষ্টা করল। তার চোখে ঘুম এলো না, কিন্তু ভয়ঙ্কর ক্লান্তিতে অবসন্ন হয়েছিল বলে ছন্নছাড়াভাবে মাঝে মাঝে ঘুমের মতো এক ধরনের অচেতনতার অন্ধকারে ঢলে পড়ছিল। আবার ঘুম ভেঙে চমকে চমকে সে জেগে উঠছিল। ধীরে ধীরে সূর্যের আলো তীব্র হয়ে উঠল। তার মাঝে রিহান একটা বড় পাথরের নিচে গুটিসুটি মেরে শুয়ে থাকে। শরীরের নানা অংশ প্রচণ্ড ব্যথায় অসাড় হয়ে আছে। রিহান তার মাঝে সূর্য ঢলে পড়ার জন্য অপেক্ষা করতে থাকে। সূর্য ঢলে পড়ে তাপমাত্রাটা মোটামুটি সহনীয় হয়ে যাবার পর রিহান উঠে বসে। তারপর নিজেকে টেনে টেনে এগিয়ে নিতে থাকে। রিহান ভালো করে চিন্তা করতে পারে না। তার মনে হতে থাকে হয়তো তার প্রভু ক্লডের কাছে গিয়ে ক্ষমা ভিক্ষা চাওয়া উচিত। তাহলে হয়তো মৃত্যুর আগে এক আঁচলা পানি সে খেতে পারবে, টলটলে ঠান্ডা পানি। চুমুক দিয়ে খাবার আগে সে হয়তো খানিকটা পানি নিজের মুখে ছিটিয়ে নিয়ে শীতল করে নিবে। রিহান নিঃশ্বাস ফেলে চিন্তাটাকে মন থেকে দূর করে দেয়। তারপর ক্লান্ত দেহকে টেনে টেনে পশ্চিম দিকে হাঁটতে থাকে। কিছুক্ষণ পর পর তাকে বিশ্রাম নিতে হচ্ছে। সে আর নিজেকে টেনে নিতে পারছে না। শরীরের সমস্ত চামড়া শুকিয়ে বিবর্ণ হয়ে গেছে। শুরুতে মুখের ভেতরে এক ধরনের নোনা স্বাদ ছিল, এখন সেখানে কোনো অনুভূতি নেই। জিভটা মনে হয় একটা শুকনো কাঠ। বড় বড় নিঃশ্বাস নিয়ে তার মাঝে ধুকে ধুকে সে নিজেকে টেনে নিতে থাকে। পশ্চিমে যে এলাকাটাকে ধসে যাওয়া প্রাচীন বাড়িঘর বলে মনে করেছে, সেটা কত দূর কে জানে। সেটা সত্যি প্রাচীন বাড়িঘর কিনা, কিংবা সত্যি সত্যি সেখানে সে পৌঁছতে পারবে কিনা, সেটাও সে জানে না। তারপরেও সে এগুতে থাকে। নিজেকে টেনে নিতে নিতে মাঝে মাঝে সে দাঁড়িয়ে যায়। রাতের নানা বিচিত্র শব্দ শোনা যায় তখন। নিঃশ্বাস বন্ধ করে সে পরিচিত শব্দ শোনার চেষ্টা করে, কিন্তু কিছু শুনতে পায় না। গভীর রাতে বহুদূর থেকে সে একটা ইঞ্জিনের চাপা গুঞ্জন শুনতে পায়। কিসের ইঞ্জিন? কোনো লোকালয়ের? কোথায় আছে তারা? ভোর রাতের দিকে রিহান থামল। সে পশ্চিম দিকে হেঁটে যাবার চেষ্টা করেছে, কিন্তু অন্ধকারে কোন দিকে হেঁটেছে সে জানে না। একটা গোলক ধাঁধার মতো কি সারাক্ষণ ঘুরপাক খেয়েছে? কি হবে এখন? হঠাৎ করে সে বুঝতে পারল জীবনের সাথে যুদ্ধে সে হেরে গেছে। এই ভয়ঙ্কর নির্জন মরুভূমিতে সে বেঁচে থাকতে পারবে না। প্রভু ক্লডের মৃত্যুদণ্ডাদেশ থেকে আসলে তার মুক্তি নেই। শুকনো বালুতে সেটি বিবর্ণ ধূসর হয়ে একসময় মাটিতে মিশে যাবে। রিহান ভালো করে চিন্তা করতে পারছিল না। মাথার ভেতরে দপদপ করছে। সে কেমন যেন একটা ঘোরের মাঝে রয়েছে। চারপাশে কি হচ্ছে সেটাও সে দেখতে পাচ্ছে না। হঠাৎ করে মনে হচ্ছে কোনো কিছুতেই তার আর কিছু যায় আসে না। ভোরের আলো ফোটার আগেই রিহান একটা বড় পাথরের পাশে অচেতন হয়ে পড়ল। ভোরের প্রথম আলোতে একটা সরীসৃপ সাবধানে তাকে পরীক্ষা করে সরে যায়। একটা বিষাক্ত বিছে তার খুব কাছ দিয়ে ছুটে গেল। কিছু গুবরে পোকা গর্তের ভেতর থেকে বের হয়ে ইতস্তত করে ছুটাছুটি করতে থাকে। একটা ছোট মাকড়সা একটা পাথরের আড়ালে দাঁড়িয়ে খুব সাবধানে চারদিক পরীক্ষা করতে শুরু করে। রিহান ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখল সে একটা সবুজ বাগানে ঝর্ণার কাছে বসে আছে। চারপাশে কচি সবুজ পাতা বাতাসে নড়ছে, পাখি ডাকছে কিচিরমিচির করে। রিহান ঝর্ণার কাছে এগিয়ে যায়। ঝর্ণার পানিতে পা ডুবিয়ে সে এক আঁচলা পানি নিয়ে মুখে দেওয়ার চেষ্টা করতেই ঝরঝর করে পানিটুকু তার আঙুলের ফাঁক দিয়ে গড়িয়ে পড়ে গেল। আবার চেষ্টা করলো সে, আবার পানিটুকু পড়ে গেল। পাগলের মতো আবার চেষ্টা করলো, কিন্তু লাভ হলো না।
কিছুতেই সে মুখে পানি দিতে পারছে না। কে যেন হা হা করে হেসে উঠছে। মাথা তুলে তাকিয়ে দেখে সামনে প্রভু ক্লড দাঁড়িয়ে আছেন। কঠোর মুখে বললেন, না রিহান, তুমি পানি খেতে পারবে না। আমি তোমাকে মৃত্যুদণ্ড দিয়েছি, তোমার কোনো মুক্তি নেই। রিহান কাতর গলায় বলল, আমাকে ক্ষমা করুন প্রভু, ক্ষমা করুন। প্রভু ক্লড হা হা করে উঠে বললেন, ক্ষমা করব তোমাকে? কক্ষনো না। তারপর হাত তুলে বললেন, নিয়ে যাও ওকে আমার সামনে থেকে। দুজন মানুষ তখন তাকে ধরে নিয়ে যেতে থাকে। তাকে নেবার জন্য অনেকগুলো মানুষ মোটর বাইকে করে আসতে থাকে। আস্তে আস্তে মোটর বাইকের গর্জন বাড়তে থাকে, ভোঁতা কর্কশ গর্জন। এক সময় প্রচণ্ড গর্জনে তার কানে তালা লেগে যায়। চোখ খুলে তাকালো রিহান। সে এখনও বেঁচে আছে। একটা ভোঁতা কর্কশ গর্জন শুনতে পেল সে। মোটর বাইকের গর্জন। প্রভু ক্লডের অনুচরেরা তাকে ধরতে আসছে। এটা কি স্বপ্ন না সত্যি? রিহান চিন্তা করতে পারে না। কোনো কিছুতেই এখন তার কিছু যায় আসে না। সে আবার চোখ বন্ধ করলো। চোখ বন্ধ করেও সে মোটর বাইকের গর্জন শুনতে পেল। মাটিতে সে কম্পন অনুভব করলো। হঠাৎ করে গর্জন থেমে যায়। তখন মানুষের পায়ের শব্দ আর কণ্ঠস্বর শুনতে পায় রিহান। মনে হয় অনেক দূর থেকে কারো গলার স্বর ভেসে আসছে। কেউ একজন বলছে, দেখো, একটা মানুষ মরে পড়ে আছে। রিহানের মনে হলো অনেকগুলো মানুষ তাকে ঘিরে ভিড় করেছে। কে একজন তাকে স্পর্শ করলো, তারপর বলল, না না, এখনো মরেনি। কি আশ্চর্য, বেঁচে আছে, বেঁচে আছে এখনো। রিহান অনেক কষ্ট করে চোখ খুলে তাকালো। ভালো করে কিছু দেখতে পাচ্ছে না। মনে হচ্ছে কিছু অশরীরী প্রাণী তাকে ঘিরে রেখেছে। রিহান কথা বলার চেষ্টা করলো, কিন্তু কথা বলতে পারল না। শুকনো অসার জিভটাকে সে নাড়াতে পারল না। শুধু ঠোঁট দুটো নড়ল একবার। অচেতনার অন্ধকারে ডুবে যাবার আগে সে একবার বলার চেষ্টা করলো, পানি। কিন্তু সে বলতে পারল না। শুনতে পেল ভারী গলায় একজন বলল, পানির বোতলটা দাও দেখি, এর মুখে একটু পানি দিতে হবে। কথাটা সত্যি না স্বপ্ন রিহান বুঝতে পারল না। কিছুতেই এখন তার কিছু যায় আসে না, কিছুই যায় আসে না। রিহান বাটি থেকে চুমুক দিয়ে স্যুপটা শেষ করে খালি বাটিটা ত্রানাকে ফেরত দিল। ত্রানার বয়স 10, যদিও তাকে দেখে আরও কম মনে হয়। সে খালি বাটিটা হাতে নিয়ে সাথে সাথে চলে গেল না, রিহানের কাছাকাছি দাঁড়িয়ে রইল। রিহান চোখ মোটকে জিজ্ঞেস করলো, কি হলো ত্রানা, তুমি কিছু বলবে? ত্রানা মাথা নাড়ল, বলল, হুম, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কিছু একটা জিজ্ঞেস করতে চাও। লজ্জা করো না, জিজ্ঞেস করে ফেলো। ত্রানা ইতস্তত করে জিজ্ঞেস করলো, তোমার পা যে শিকল দিয়ে বেঁধে রেখেছে, তোমার ব্যথা করে না? রিহান শিকল দিয়ে বাঁধা ডান পাটি নাড়িয়ে বলল, না, অভ্যেস হয়ে গেছে। ত্রানা এদিক সেদিক তাকিয়ে গলা নামিয়ে বলল, তোমাকে বেঁধে রেখেছে কেন? তুমি কি খুব ভয়ঙ্কর? রিহান মুখে হাসি টেনে আনার চেষ্টা করে বলল, তোমার কি মনে হয়? আমি জানি না। ত্রানা তার মুখে বয়সের তুলনায় বেশি গাম্ভীর্য ফুটানোর চেষ্টা করে বলল, বাবা বলেছে তুমি খুব ভয়ঙ্কর, সেই জন্য তোমাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে। রিহান কি বলবে বুঝতে না পেরে বিস্ময়াভিভূত বাচ্চাটির মুখের দিকে তাকিয়ে রইল। ত্রানা গলা নামিয়ে ষড়যন্ত্রীদের মতো বলল, বাবা বলেছে তুমি নিশ্চয়ই তোমার কমিউনে কাউকে খুন করে পালিয়ে এসেছো। তোমার কমিউনের লোকেরা তোমাকে নিশ্চয়ই খুঁজছে। রিহান হেসে বলল, আমি যদি আসলেই ভয়ঙ্কর হতাম, তাহলে কি তোমার বাবা তোমার মতন একজন ছোট একটা মেয়েকে দিয়ে স্যুপ পাঠাতো? ত্রানা ব্যাপারটা বোঝার চেষ্টা করে মাথা নেড়ে বলল, সেটা তুমি ঠিকই বলেছ। আসলে আমাকে তো তোমরা কেউ চেনো না, তাই সবাই ভয় পায়। অচেনা মানুষকে সবাই ভয় পায়। ত্রানা কিছুক্ষণ রিহানের দিকে তাকিয়ে থেকে বলল, বাবা যখন তোমাকে এনেছিল, আমরা সবাই ভেবেছিলাম তুমি মরে যাবে। আমিও তাই ভেবেছিলাম। তুমি কি তোমার কমিউন থেকে পালিয়ে এসেছো? সেটা অনেক বড় গল্প। ত্রানার চোখ চকচক করে ওঠে। তার গল্প শোনার খুব শখ। রিহানের আরেকটু কাছে এসে বলল, আমাকে গল্পটা বলবে? রিহান ত্রানার মাথায় হাত বুলিয়ে বলল, নিশ্চয়ই বলবো, কিন্তু তুমি কাউকে বলে দেবে না তো? ত্রানা দ্রুত মাথা নেড়ে বলল, কাউকে বলবো না, ঈশ্বরী প্রিমার কসম। ঈশ্বরী প্রিমা? রিহানের বুকের ভেতর হঠাৎ ধক করে ওঠে। প্রভু ক্লডের হাত থেকে সে কোনোভাবে বেঁচে এসেছে। এখানে আছেন ঈশ্বরী প্রিমা। আবার কি নতুন করে কোনো বিপদে পড়বে? ঈশ্বরী প্রিমা যখন তার সম্পর্কে জানবে, তখন কি হবে তার? ত্রানা একটু অধৈর্য গলায় বলল, কি হলো, বলবে না? হ্যাঁ বলবো, আরও কয়দিন যাক, তারপর বলবো। ত্রানার খানিকটা আশাভঙ্গ হলো। কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখন কন্টেইনারের দরজায় ছোট ছোট কয়েকটা ছেলে মেয়ে ভিড় করে এসে তাকে ডাকাডাকি শুরু করে দেয়।
তাদের খেলার সময় হয়েছে এবং ত্রানাকে ছাড়া খেলা কিছুতেই জমে ওঠে না। ত্রানা চলে যাবার পর রিহান উঠে দাঁড়ায়। তাকে কয়েক মিটার লম্বা একটা শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। কন্টেইনারের ভেতরে সে একটু হাঁটাহাঁটি করতে পারে, খোলা দরজার কাছাকাছি বসে বাইরে তাকাতে পারে, কিন্তু এর বেশি কিছু করতে পারে না। রিহান কন্টেইনারের ভেতরে পায়চারি করতে থাকে। ত্রানাকে বলেছে পায়ের মাঝে শেকল দিয়ে বাঁধা থাকতে তার অভ্যাস হয়ে গেছে, কিন্তু আসলে অভ্যাস হয়নি। একজন মানুষ সম্ভবত অন্য অনেক কিছুতে অভ্যস্ত হতে পারে, কিন্তু শেকলে বাঁধা অবস্থায় বেঁচে থাকতে কখনো অভ্যস্ত হয়ে ওঠে না। তালা খোলার শব্দে রিহান ঘুম থেকে জেগে ওঠে। গুস্তান কন্টেইনারের তালা খুলে ভেতরে এসে ঢুকেছে। এখন খুব সকাল, ভালো করে দিনটি শুরু হয়নি। গুস্তান রিহানের পায়ে বাঁধা শিকলটির অন্য মাথার তালাটি খুলে বলল, চলো। রিহান আগেও লক্ষ্য করেছে গুস্তান খুব কম কথার মানুষ। এর আগেও রিহান তার সাথে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু সুবিধা করতে পারেনি। তার প্রাণ রক্ষা করার জন্য সে অনেকবার কৃতজ্ঞতা জানিয়েছে। গুস্তানের কোনো ভাবান্তর হয়নি। শেকল দিয়ে তাকে বেঁধে রাখার ব্যাপারটি নিয়ে রিহান অনেকবার কৌতূহল কিংবা আপত্তি প্রকাশ করেছে। গুস্তান সেখানেও কখনো কোনো কথা বলেনি। তার ভাবভঙ্গি দেখে মনে হয়েছে একজন মানুষকে পশুর মতো শেকল দিয়ে বেঁধে রাখা সম্ভবত খুব স্বাভাবিক একটি ব্যাপার। রিহান উঠে দাঁড়িয়ে বলল, কোথায়? গুস্তান উত্তর না দিয়ে তাকে এগিয়ে যেতে ইঙ্গিত করে। রিহান নিজের শেকলের দিকে ইঙ্গিত করে বলল, আমাকে আগে খুলে দাও। না। কেন নয়? আমাদের আক্রমণ করতে আসছে, তোমাকে যুদ্ধ করতে হবে। রিহান ভয়ঙ্করভাবে চমকে উঠল। মাথা ঘুরিয়ে গুস্তানের দিকে ভালো করে তাকালো। চুপচাপ ঠান্ডা ধরনের মানুষটির চেহারার মাঝে এক ধরনের অস্থিরতা। রিহান কান পেতে শুনতে পেল বাইরে মানুষজন ছুটাছুটি করছে। নীরব এক ধরনের ব্যস্ততা। কোনো একটা কমিউনে যখন বাইরের কোনো দল আক্রমণ করে তখন এই রকম অস্থির একটা পরিবেশের সৃষ্টি হয়। রিহান জিজ্ঞেস করল, আমাকেও যুদ্ধ করতে হবে? হ্যাঁ। শেকল দিয়ে বেঁধে রাখলে কেমন করে যুদ্ধ করব? তুমি যেহেতু পালাতে পারবে না, তাই জান প্রাণ দিয়ে যুদ্ধ করবে। তাছাড়া কি? তোমাকে আমরা চিনি না, তোমার সম্পর্কে আমরা কিছুই জানি না। এমনও হতে পারে যারা আসছে তারা তোমাদেরই মানুষ। রিহান হতবুদ্ধি হয়ে গুস্তানের দিকে তাকিয়ে রইল। কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু গুস্তান সুযোগ দিল না। শেকলে টান দিয়ে বলল, চলো তাড়াতাড়ি। রিহান কন্টেইনারের বাইরে পা দিয়ে চারিদিকে তাকায়। ট্রাকগুলো গোল করে সাজানো হয়েছে। মানুষেরা অস্ত্র হাতে ছুটাছুটি করছে। একটা ট্রাকের ছাদে দাঁড়িয়ে একজন মানুষ বাইনোকুলার দিয়ে দূরে দেখার চেষ্টা করছে। রিহান কান পেতে অনেক দূর থেকে ভেসে আসা মোটর বাইকের ইঞ্জিনের মৃদু গর্জন শুনতে পায়। মনে হয় বেশ বড় একটা বহর এদিকে আসছে। গুস্তান একজন মধ্যবয়স্ক মানুষের হাতে রিহানের শিকলটা ধরিয়ে বলল, একে তোমাদের সাথে নিয়ে যাও, ফ্রন্ট লাইনে কোনো কিছুর সাথে বেঁধে রেখো। ঠিক আছে। এর কাছাকাছি থেকো তোমরা। থাকবো। মধ্যবয়স্ক মানুষটিকে একটু নার্ভাস দেখায়। সে কাঁপা গলায় বলে, ঈশ্বরী প্রিমা কি বলেছেন? এখনও কিছু বলেননি। তোমরা ফ্রন্ট লাইনে চলে যাও, ঈশ্বরের নির্দেশ আসা মাত্র জানিয়ে দেব। ঠিক আছে। মধ্যবয়স্ক মানুষ দুজন কঠোর চেহারার মেয়েকে নিয়ে সামনের দিকে হেঁটে যেতে থাকে। রিহানের পায়ে বাঁধা শিকলটা গুটিয়ে নিয়ে একজন মেয়ে তার হাতে একটা মাঝারি শক্তির স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে বলল, এটা হাতে রাখো, ফ্রন্ট লাইনে গিয়ে কেমন করে চালাতে হয় শিখিয়ে দেব। রিহান অস্ত্রটা এক নজর দেখে বলল, আমাকে শেখাতে হবে না, আমি এটা চালাতে জানি। মেয়েটা একটু অবাক হয়ে রিহানের দিকে তাকালো। রিহান বলল, তোমার ভয় পাওয়ার কিছু নেই, চলো। পাথুরে রাস্তা দিয়ে রিহান এবং অন্য তিনজন এগিয়ে যায়। প্রায় কয়েকশো মিটার দূরে বড় বড় কিছু পাথরের কাছে এসে সবাই দাঁড়ালো। মধ্যবয়স্ক মানুষটি এদিক সেদিক তাকিয়ে একটা পুড়ে যাওয়া লরির এক্সেলের সাথে রিহানের শিকলটা বেঁধে দেওয়ার জন্য এগিয়ে গেল। রিহান বলল, আমাদের আরও সামনে যাওয়া দরকার। মানুষটি অবাক হয়ে রিহানের দিকে তাকালো। ভুরু কুঁচকে বলল, কি বললে? বলছি আমাদের আরও সামনে যাওয়া দরকার। কেন? মোটর বাইকগুলোকে তাহলে আমরা সামনাসামনি পাবো, একেবারে খোলা টার্গেট। এখানে থাকলে সেগুলো হঠাৎ করে চলে আসবে, আমরা প্রস্তুত হবারও সময় পাবো না। মধ্যবয়স্ক মানুষটি খানিকক্ষণ বিস্ফোরিত চোখে রিহানের দিকে তাকিয়ে রইল। তারপর বলল, আমাদের কি করতে হবে সেটা তোমার কাছ থেকে শোনার কোনো প্রয়োজন নেই, সেই জন্য ঈশ্বরী প্রিমা আছেন। রিহান অপমানটা গায়ে মাখল না। একটু পরেই এখানে একটা রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হবে। এখন মান অপমান নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। রিহান তার বুকের ভেতরের ভয় এবং অস্থিরতার এক ধরনের কাঁপন অনুভব করে।
বহু দূরে ধুলা উড়িয়ে মোটর বাইকগুলো আসছে। মোটর বাইকের গুঞ্জন এবার বেশ স্পষ্ট শোনা যাচ্ছে। রিহান কান পেতে কিছুক্ষণ শুনে একটু উত্তেজিত হয়ে বলল, বিভাস টিসি 43। মধ্যবয়স্ক মানুষটি বলল, কি হয়েছে? বেভাস টিসি 43 মোটর বাইক, 2000 সিসির ইঞ্জিন। তুমি কেমন করে জানো? শব্দ শুনে বোঝা যায়, আমি চালিয়েছিলাম একবার, খুব শক্তিশালী মেশিন। মধ্যবয়স্ক মানুষ এবং মেয়ে দুটি রিহানের উচ্ছ্বাসে কোনো অংশ না নিয়ে দুই পাশে সরে যেতে থাকে। রিহান তবু দমে গেল না, বলল, বেভাস টিসি 43-এর খুব বড় একটা গোলমাল আছে। মধ্যবয়স্ক মানুষটি ক্রুদ্ধ হয়ে বলল, কোনো যন্ত্রপাতি নিয়ে তুমি কোনো অশোভন উক্তি করবে না, খবরদার। রিহান থতমত খেয়ে বলল, আমি কোনো অশোভন উক্তি করছি না, যেটা সত্যি সেটা বলছি। গ্যাসোলিন ট্যাঙ্কটা অরক্ষিত, হালকা অ্যালুমিনিয়ামের মোল্ড, 12 গ্রামের এক্সপ্রেসিভ বুলেট দিয়ে গুলি করলে উড়িয়ে দেয়া যাবে। মধ্যবয়স্ক মানুষটি তার অন্য দুজন সঙ্গীর দিকে তাকালো এবং সবাই মিলে রিহানকে পুরোপুরি উপেক্ষা করে আশেপাশে অস্ত্র বসানোর ভালো জায়গা খুঁজতে শুরু করে। বড় একটা পাথরের উপর স্বয়ংক্রিয় অস্ত্রটি দাঁড়া করিয়ে মধ্যবয়স্ক মানুষটি মাথা নিচু করে সেটার প্রতি সম্মান দেখালো। বিড়বিড় করে কিছু একটা উচ্চারণ করে অস্ত্রটির ব্যারেলে হাত দিয়ে স্পর্শ করে কপালে ছোঁয়ালো। ঠিক এই রকম সময়ে গুস্তানকে দৌড়ে আসতে দেখা যায়। পাথরের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে সে কিছু একটা বলতে বলতে ছুটে আসছে। কাছাকাছি এসে গুস্তান হাঁপাতে হাঁপাতে বলল, ঈশ্বরী প্রিমার নির্দেশ এসে গেছে। মধ্যবয়স্ক মানুষটা খুশি হয়ে গেল, বলল, জয় হোক ঈশ্বরী প্রিমার। পাশে দাঁড়িয়ে থাকা মেয়ে দুইজনের একজন বলল, কি বলেছেন ঈশ্বরী প্রিমা? বলেছেন এগুলো বেভাস টিসি 43 মোটর বাইক, এর গ্যাসোলিন ট্যাঙ্ক হালকা অ্যালুমিনিয়ামের মোল্ড, 12 গ্রামের এক্সপ্লোসিভ বুলেট দিয়ে গুলি করতে বলেছেন। মধ্যবয়স্ক মানুষ এবং তার সাথে মেয়ে দুজন কেমন যেন ভ্যাবাচেকা খেয়ে দাঁড়িয়ে রইল। তাদের মুখ দেখে মনে হলো তারা গুস্তানের কথা বুঝতে পারছে না। গুস্তান একটু অবাক হয়ে বলল, কি হলো তোমাদের? না না, কিছু না, বলে মধ্যবয়স্ক মানুষটি রিহানের দিকে তাকালো। হঠাৎ করে তার চোখে এক ধরনের ভীতি ফুটে উঠেছে। সে এখনও বিশ্বাস করতে পারছে না ঈশ্বরী প্রেমার কথাটুকু রিহান আগেই বলে দিয়েছে। গুস্তান অবশ্যই সেটা বুঝতে পারল না। সে বলল, ঈশ্বরী বলেছেন তোমরা আরও সামনে যাও, তাহলে মোটর বাইকগুলোকে সামনাসামনি আক্রমণ করতে পারবে, একেবারে খোলা টার্গেট হিসাবে পেয়ে যাবে। যাও, দেরি করো না। গুস্তান যেভাবে ছুটে এসেছিল ঠিক সেভাবে পাথরের উপর লাফিয়ে লাফিয়ে কমিউনের দিকে ফিরে গেল। রিহান তার হাতের অস্ত্রটি হাত বদল করে বলল, এখন আমার কথা বিশ্বাস হলো? মধ্যবয়স্ক মানুষটি কোনো কথা না বলে কিছুক্ষণ রিহানের দিকে তাকিয়ে রইল। তারপর বলল, তুমি কেমন করে জেনেছ? রিহান কাঁধ ঝাঁকুনি দিয়ে বলল, সেটা নিয়ে পরে কথা বলা যাবে, এখন তাড়াতাড়ি চলো, দেরি হলে সর্বনাশ হয়ে যাবে। মানুষটি পোড়া লরির দিকে গিয়ে শেকলের তালা খুলে আনে। সেটা শক্ত করে ধরে রেখে কঠোর দৃষ্টিতে রিহানের দিকে তাকিয়ে বলল, সামনে এগিয়ে যাও, একটু যদি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু আমি তোমাকে খুন করে ফেলব, ঈশ্বরী প্রিমার কসম। শক্ত চেহারের মেয়েটি রিহানকে পেছনে ধাক্কা দিয়ে সামনে নিয়ে যেতে যেতে বলল, যুদ্ধ শেষ হলে ঈশ্বরী প্রিমার কাছে তোমাকে রিপোর্ট করতে হবে। অন্য মেয়েটি বলল, রিপোর্ট করতে হবে না, ঈশ্বরী প্রিমা নিজেই জেনে যাবেন। মধ্যবয়স্ক মানুষটি বলল, জয় হোক ঈশ্বরী প্রিমার। অন্য দুজন যন্ত্রের মতো বলল, জয় হোক। 200 মিটার দূরে খানিকটা উঁচু ঢালে রিহান এবং অন্য 3 জন স্বয়ংক্রিয় অস্ত্রগুলো তাক করে নিয়ে মোটর বাইকগুলোর জন্য অপেক্ষা করতে থাকে। মুখ খুললে পরে বিপদ হতে পারে নিশ্চিত জেনেও রিহান বলল, রেঞ্জের ভেতরে না আসা পর্যন্ত গুলি করবে না, লেজার লক গ্যারান্টি হবার পর ট্রিগারে হাত দিবে, তার আগে নয়। এটি ঈশ্বরী প্রিমার নির্দেশ নয়। তারপরেও মধ্যবয়স্ক মানুষ এবং সাথের মেয়ে দুজন সেটি গোমরা মুখে মেনে নিল। তারা বুঝে গিয়েছে রেহানের ভেতরে কিছু একটা আছে যেটা তাদের নেই। সেটা কি তারা ধরতে পারছে না, সেই জন্য তারা খুব অস্বস্তিতে আছে। রিহানের কথা মতো তারা ধৈর্য ধরে অপেক্ষা করে এবং মোটর বাইকের বহরটি যখন খুব কাছাকাছি এসে হাজির হয়েছে তখন টার্গেট লক ইন করে তারা ট্রিগার টেনে ধরল। সাথে সাথে পুরো পরিবেশটি ভয়ঙ্কর হয়ে উঠল। চোখের পলকে 3টি মোটর বাইক প্রচণ্ড বিস্ফোরণে ধ্বংস হয়ে গেল। মানুষের চিৎকার, গুলাগুলি এবং বারুদের গন্ধে পরিবেশটি নারকীয় হয়ে ওঠে। আক্রমণকারী দলটি বেপরোয়া। দলের অর্ধেক যোদ্ধাই মহিলা। তারা স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে বারবার তাদের গুচ্ছ ভেদ করে চলে আসতে চেষ্টা করছিল। গুস্তান আরও কিছু মানুষ নিয়ে তাদের সাহায্য করার জন্য এগিয়ে আসে।
ভয়ঙ্কর গোলাগুলিতে পুরো এলাকাটি প্রকম্পিত হতে থাকে। যুদ্ধটা যেরকম প্রায় হঠাৎ করে শুরু হয়েছিল সেরকম হঠাৎ করে শেষ হয়ে গেল। আক্রমণকারী দলটি হঠাৎ করে পিছিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। মোটর বাইকে তাদের আহত পুরুষ এবং মেয়েদের তুলে নিয়ে গুলি করতে করতে ধুলো উড়িয়ে তারা দিগন্তে অদৃশ্য হয়ে যায়। বড় ধরনের কোনো ক্ষতি ছাড়াই শত্রুকে থামিয়ে দেওয়া হয়েছে বলে সবার ভেতরে এক ধরনের স্বস্তি ফিরে এসেছে। মোটামুটিভাবে পুরো এলাকাটায় একটা উৎসবের মতো আনন্দ মেতে উঠল। সবাই কমিউনে ফিরে যাবার পর রিহান আবিষ্কার করল সে একা এখানে রয়ে গেছে। শেকল দিয়ে তাকে একটা ট্রাকের এক্সেলের সাথে বেঁধে রাখা হয়েছিল। তাকে খুলে নিয়ে যাবার কথা কারো মনে নেই। রিহান অবশ্যই তাতে খুশিই হলো। কন্টেইনারের ছোট ঘুপচি ঘরে সে দীর্ঘদিন থেকে আটকা পড়ে আছে। বাইরে খোলা প্রান্তরে বসে থাকতে তার খারাপ লাগছে না। রিহান একটা বড় পাথরে হেলান দিয়ে দূর দিগন্তের দিকে তাকিয়ে থাকে। ঠিক জানা নেই কেন তার মনটা বিষণ্ণ হয়ে আসছে। কতক্ষণ এভাবে বসেছিল জানা নেই। হঠাৎ শুনল, রিহান। বাচ্চা মেয়ের গলার স্বর। রিহান মাথা ঘুরিয়ে তাকালো। ত্রানা ছোট একটা পানীয়ের বোতল নিয়ে দাঁড়িয়ে আছে। রিহান নরম গলায় বলল, কি খবর ত্রানা? তুমি এখানে একা একা বসে আছো কেন? আমাকে এখানে বেঁধে রেখেছে। ও। ত্রানা কয়েক মুহূর্ত অপেক্ষা করে তার দিকে পানীয়ের বোতলটি এগিয়ে দেয়। এটা তোমার জন্য এনেছি। তোমাকে অনেক ধন্যবাদ ত্রানা। রিহান পানীয়ের বোতল খুলে ঝকঝক করে গলায় খানিকটা উত্তেজক পানীয় ঢেলে দিয়ে বলল, আমার কথা সবাই ভুলে গেছে মনে হয়। হুম। ত্রানা মাথা নাড়ল। ভুলেনি। রিহান একটু অবাক হয়ে তাকালো। তুমি কেমন করে জানো? আমি বাবাকে অন্যদের সাথে কথা বলতে শুনেছি। কি কথা বলছে? ত্রানা মাথা নাড়ল। বলল, জানি না। তোমাকে মনে হয় ঈশ্বরী প্রিমার কাছে নিয়ে যাবে। রিহান চমকে উঠে বলল, কি বললে? ত্রানা ভুরু কুঁচকে রিহানের দিকে তাকিয়ে বলল, তুমি খুব ভয়ঙ্কর, তাই না? রিহান কোনো কথা বলল না। সে মোটেই ভয়ঙ্কর নয়। সে অন্যরকম। অন্যরকম মানে ভয়ঙ্কর নয়। কিন্তু এই কথাটি সে কেমন করে অন্যদের বোঝাবে?